চুন্নির বরকে চেপে ধরতেই চুন্নির বর সত্যটা বলে দেয় যে চুন্নিকে কোথায় বিক্রি করে দেওয়া হয়েছে। কথাটা শুনে ঝাঁপি আর দীপ অনেকটা রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় নীলাবর বোন ঝাঁপিকে একটা চিঠি লিখে বলে যে চুন্নিকে মিসিং হওয়ার পেছনে তার দাদা ভাই আর তার বৌদি আছে। তখন ঝাঁপি বলে যে আমাকে খুঁজে বের করতে হবে। দীপ, তুমি দেখতে পাচ্ছ ওই যে ওখানে সিসিটিভি ফুটেজ লাগানো আছে। আমরা যদি ওই সিসিটিভি ফুটেজে চেক করতে পারি তাহলে আমরা জানতে পেরে যাব যে আসলে যে চুন্নি এই বাড়ি থেকে বের হয়েছে কি না। তখনই দীপ বলে সেটা কি করে, এটা আমাদেরকে দেখতে হবে। তখনই ঝাঁপি বলে এটা যদি আমরা দেখতে চাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আমি একটা উপায় ভেবে নিয়েছি। তখনই দীপ বলে কি ভেবে নিয়েছিস ঝাঁপি? তখনই ঝাঁপি বলে আমি ভেবে নিয়েছি যে আমি আমি রেশবের সাহায্য নেব। তখনই দীপ বলে রেশবকে ডাকছিস কেন? রেশবের সাহায্য নিতে হবে কেন? তখনই ঝাঁপি বলে আমি জানি রেশবের ছোট কাকা পুলিশে আছে, তাই রেশব আমাদেরকে সাহায্য করতে পারবে এখানে। তাছাড়া আমাদের সাহায্য করার মতো কেউই নাই, তুমি তো বুঝতে পারছো। তখনই দীপ বলে তবুও আমি রেশবের সাহায্য চাই না। তখনই ঝাঁপি বলে সবসময় ইগো ভালো লাগে না। আমি আমি এখনই রেশবকে ফোন করব আর ব্যাপারটা রেশবকে বলবো। তখনই দেখা যায় দীপ মনে মনে বলে আমি ওই রেশবের কোনো সাহায্য চাই না, ওই ছেলেটার জন্যই আমাদের সম্পর্কটা এত দূরত্ব। এরপরেই দেখা যায় যে ঝাঁপি রেশবকে কল করে আর বলে কোথায় আছিস? তখনই রেশব বলে ঝাঁপি আমি অফিসে আসি, আমি এখন কোথায় বা থাকতে পারি, কাজের চাপটা বেড়েছে তো। তখনই ওপার থেকে ঝাঁপি বলে আমি অফিসে নেই, এজন্য তোর চাপটা বেশি হয়েছে। তখনই রেশব বলে আমি আমি অফিসের দায়িত্বে আছি, তাই আমাকে একটু একটু ব্যস্ত থাকতেই হবে। তখন ঝাঁপি বলে আসলে সরি রে, আমি তোকে বেশি একটা সময় দিতে পারছি না। আর যেটা বলার জন্য তোকে ফোন করেছি, আমি আমি যে চুন্নিকে খুঁজতে বের হয়েছি, চুন্নিকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সে বিষয়টা তো তুই জানিস। তখনই রেশব বলে হ্যাঁ আমি জানি, কেন কি হয়েছে, তুই কি কোনো খোঁজ পেয়েছিস? তখনই দেখা যায় যে ঝাঁপি বলে না, চুনি সেরকম খোঁজ পাইনি, কিন্তু আমরা চুন্নিদের বাড়ির সামনে একটা সিসিটিভি ফুটেজ লাগানো দেখতে পাচ্ছি, ওটা আমরা চেক করতে চাচ্ছি কিন্তু কোনো উপায় পাচ্ছি না, তাই তোকে ফোন করলাম। তোর ছোট কাকা তো পুলিশে আছে, সে তো পারবে বল। তখনই দেখা যায় ঋষভ বলে হ্যাঁ সমস্যা নেই, আমি তোকে ওই সিসিটিভি ফুটেজটা এনে দিতে পারবো, তুই লোকেশনটা আমাকে বলে দে আর ওটা কত নাম্বার সেটা আমাকে বলে দে, আমি তোকে সময় মতো পৌঁছে দেব। এরপরই দেখা যায় যে এই সব কিছু দেখে দীপ অন্যদিকে তাকিয়ে থাকে আর দীপ অনেকটা রেগে যায়। তখনই ঝাঁপি বুঝতে পারে। তখন ঝাঁপি বলে ওই যে আমি রেশবের সঙ্গে কথা বলেছি বলে অন্যদিকে তাকিয়ে আছে এই মানুষটা, সব সময় রেশবকে হিংসেও করে কেন সেটা বুঝতে পারছি না। এরপরই দেখা যায় ঝাঁপি মাথাটা ঘুরে পড়ে দিতে গেলে তখন দীপ ঝাঁপিকে ধরে ফেলে আর বলে ঝাঁপি তোকে এতবার করে বললাম যে তুই কিছু খেয়ে বের হ, তুই না খেয়ে বের হলি, এভাবে এভাবে না খেয়ে বের হলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। এখন তো তুই একা নয়, তুই সেটা বুঝবি বল। তখনই ঝাঁপি বলে আমার কাছে এখন খাওয়ার থেকে আমার কাছে চুন্নির জীবনটাই বড়, চুন্নিকে বাঁচানোর জন্য আমি সব রকম লড়াই করতে পারি। তখনই দেখা যায় যে দীপ বলে তবুও নিজের দিকে তো একটু খেয়াল রাখতে হবে, তুই যদি খাবার সময় মতো না খাস তাহলে শক্তি পাবি কোথা থেকে, তুই ভুলে যাস না সবকিছু। তখনই ঝাঁপি বলে আমার কাছে এখন চুন্নি সবকিছু। এরপরে ঝাঁপি মনে মনে বলে এমনিতে আমার উপরে অনেক রাগ দেখায়, কিন্তু আবার আমার উপরে অনেকটা মায়াও আছে, অনেকটা কেয়ারও করে, শুধু শুধু আমার উপরে রেগে যায়। আসলে মানুষটা খুব ভালো। এরপরই দেখা যায় যে দীপ বলে আচ্ছা আমি তোকে হেলমেটটা পরিয়ে দিচ্ছি, তুই চুপটি করে দাঁড়া আর কথা বলিস না, তোকে এতবার করে বললাম বাড়ির গাড়ি করে আসি, কিন্তু তুই তুই আমার একটা কথাও শুনলি না, তুই সেই বাইক নিয়ে আসলি, এবার যদি কিছু হয়ে যায়, এমনিতে তোর মাথাটা ঘুরছে। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে আমার সেরকম কিছুই হবে না, শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করার প্রয়োজন নেই। এরপরেই দেখা যায় দীপ ঝাঁপি বাড়িতে আসলে সেখানে রেশবও আসে আর রেশব সেই সিসিটিভি ফুটেজটা নিয়ে আসে আর ওদের সামনে তুলে ধরে। তখনই সবাই এই সিসিটিভি ফুটেজটা ভালো করে দেখতে থাকে কিন্তু কিছুই দেখতে পায় না। তখনই দীপের মা বলে কই কিছু তো দেখা যাচ্ছে না।
একবারও তো চুন্নিকে দেখা গেল না, চুন্নিকে দেখা যাবে না। এরপরেই দেখা যায় যে ইনকা মনে মনে বলে, এই ঝাঁপিকে যতটা সহজ ভাবছি ততটা সহজ নয়, দিনে দিনে ঝাঁপির সাহসটা বেড়েই চলেছে। আমিও দেখতে চাই যে ঝাঁপি কি করে চুন্নিকে খুঁজে পায়। চুন্নি যেখানে গেছে কিছুতেই আর ঝাঁপি চুন্নির কাছে পৌঁছাতে পারবে না। এরপরেই দেখা যায় যে চুন্নির বাবা রূপনারায়ণ সরকার খুব খুব চিন্তায় থাকে আর মনে মনে বলে, আমার জন্য মেয়েটার কি অবস্থা হলো, আমি মেয়েটার কিভাবে এত বড় ক্ষতি করতে পারলাম, ভালো করে খোঁজ না নিয়ে ওরকম একটি ছেলের সঙ্গে আমার চুন্নিটাকে বিয়ে দিলাম। যদি এখন চুন্নিটাকে কিছু হয়ে যায় তাহলে আমি নিজেরকে কখনোই ক্ষমা করতে পারবো না, এমনকি বাড়ির কেউই আমাকে আর ক্ষমা করতে পারবে না। এরপরে হঠাৎ করে ঝাঁপি চিৎকার করে যে একটু একটু দাঁড়াও। এরপরে রেশব বলে, কিছু দেখতে পেলে ঝাঁপি? তখনই ঝাঁপি বলে, হ্যাঁ আসলে দেখতে পেয়েছি যে এখান থেকে চুন্নি ওই বাড়িতে পৌঁছানোর পরে আর চুন্নি ও বাড়ি থেকে বাইরেও যায়নি, ভিতরেও যায়নি। সে ওই যে প্রথম বাড়ির মধ্যে গিয়েছে, তারপরে আর চুন্নি বাইরে বেরোয়নি। কিন্তু তাহলে চুন্নিটা গেল কোথায়? কিন্তু চুন্নির বর চুন্নির বর লাগেজ নিয়ে বাইরে বের হয়, কিন্তু লাগেজটা মনে হচ্ছে অনেকটা ওজন, চোখে মুখে ভয়ের আভাস, আমার যেন কিছুতেই খটকা লাগছে। তখনই দেখা যায় সবাই চিন্তায় পড়ে যায়। আর তখন কল্পনা বলে, ঝাঁপি আমার মেয়েটা ঠিক আছে তো, আমার মেয়েটার আবার কিছু হয়ে গেল না তো? তখনই দামোদর বলে ওঠে, ঝাঁপি মা, এটা আমি কি করলাম? আমি ভালো করে খোঁজ খবর না নিয়ে আমি চুন্নিটার বিয়ে দিয়ে খুব খারাপ করলাম, আমি তোর কথা শুনলাম না কেন? এরপরে কল্পনা আর দীপের মাও বলে, আমাদের চুন্নিটার সঙ্গে কি হলো, ওভাবে লাগেজে করে বাইরে নিয়ে গেল, আমাদের বাড়ির মেয়েটা বেঁচে আছে তো? তখনই রূপনারায়ণ সরকার বলে, আমি আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না, আমি কি করে আমার মেয়ের সঙ্গে এরকম একটা ছেলের বিয়ে দিলাম। এরপরে ঋষভ বলে যে এত কিছু আগেই ভাবার কোনো প্রয়োজন নেই, ও বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। তখনই কল্পনা বলে, এই ঝাঁপি আমার মেয়ে ঠিক আছে তো, আমার মেয়ে ফিরে আসবে তো, আমার চুন্নির কিছু হয়ে যাবে না তো? এরপরেই দেখা যায় যে তখনই তখনই ঝাঁপি বলে যে কাকিমা, কিচ্ছু হতে দেব না আমি চুন্নি যেখানেই থাক, চুন্নিকে খুঁজে বের করব আমি, চুন্নির কিচ্ছু হতে দেব না, একদম চিন্তা করো না। এরপরে দেখা যায় যে ইনকা মনে মনে বলে, আমাকে এখনই ফোন করে বলতে হবে যে যে সবকিছু এদিকে জানাজানি হয়ে গেছে। এরপরে ইনকা ওখান থেকে সরে যায় আর বলে, এখনই চুন্নির বরকে আমি ফোন করব যাতে ও সাবধান হয়ে যায়, ও যদি ধরা পড়ে যায় তাহলে আমিও ধরা পড়ে যাব। এরপরেই দেখা যায় যে ঝাঁপি চিৎকার করে ঠাকুর ঘরে চলে আসে আর ঠাকুরের সামনে বসে বলে যে 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 মা ঝাড়ুলক্ষ্মী, তুমি আমাকে একটা ইঙ্গিত দাও যাতে চুন্নি বা কোনো ক্ষতি হয়নি, চুন্নি ঠিক আছে, যেখানেই আছে চুন্নি ঠিক আছে, সেরকম করে আমাকে একটা ইঙ্গিত দাও, না হলে যে আমার মন সায় দিচ্ছে না, আমার মন মানছে না, আমার একদম ভালো লাগছে না। এরপরেই দেখা যায় যে ঠাকুরের সামনে বসে কান্না করতে থাকে ঝাঁপি আর সেখানে দীপও চলে আসে। দীপ ঝাঁপির কান্না দেখে সে অস্থির হয়ে পড়ে আর বলে, মেয়েটা আমার পরিবারের জন্য কতটা কান্নাকাটি করছে, সে চুন্নি কাসাইকে কতটা ভালোবাসে সেটারই প্রমাণ করছে ঝাঁপি। এরপরই দেখা যায় যে তখনই ঝাঁপির সামনে একটা ইঙ্গিত পায় যাতে সে বুঝতে পারে যে চুন্নি বেঁচে আছে। তখনই ঝাঁপি বলে, দেখতে পাচ্ছ যে চুন্নি বেঁচে আছে, আমার মন বলছে চুন্নি বেঁচে আছে, চুন্নির কিছু হতে পারে না। এরপরই দেখা যায় যে ঝাঁপি আর দীপ চুন্নিদের শ্বশুর বাড়ি চলে আসে আর কলিং বেল বাজাতেই চুন্নির বর দরজাটা খুলে দেয়। আর তখনই দেখা যায় যে দীপ বলে যে সত্য কথা বল, আমাদের চুন্নি কোথায়? আমরা খুব ভালো করেই জানি চুন্নির সঙ্গে তোরা খারাপ কিছু করেছিস, বলছি যে চুন্নির সঙ্গে কি করেছিস, চুন্নি কোথায় আছে? তখনই চুন্নির বর ভয় পেয়ে যায় আর বলে, কি বলছো তোমরা? আমরা চুন্নির সঙ্গে কি করব? চুন্নি তার ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে গেছে। তখনই দেখা যায় যে চুন্নির শ্বশুর বলে ওঠে যে হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাড়ির মেয়ে পালিয়ে গেছে, তারপরে তোমরা এসে এভাবে এভাবে চিৎকার চেঁচামেচি করতে পারো না। তখনই দেখা যায় যে ওখানে নীলাব্বর বোন বলে ওঠে যে যে ছোট বৌদির সঙ্গে কি হয়েছে? ঝাঁপিদি, কি বলছো তুমি? তখনই ঝাঁপি বলে, হ্যাঁ এই নীলাব্বু যাই হোক কিছু করেছে। আমি আবারও বলছি, নীলাব্বু তুই সত্য কথা বল যে কোথায় আছে চুন্নিকে কোথায় রেখেছিস, আমরা খুব ভালো করে। তখনই দেখা যায় নীলাব্বুর বৌদি বলে ওঠে,
এই ঝাঁপি, তুমি কি বলতে চাইছো? তোমার তোমার ননদকে আমরা কিছু করিনি, এখান থেকে চলে যাও। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির ছেলেকে মারছো, তোমার তো সাহস কম না? তখনই ঝাঁপি বলে, দেখুন, আমি এখনো এখনো চুপ করে আছি। আমি খুব ভালো করেই জানি যে চুন্নির এই সব কিছুর পিছনে আপনারা সবাই আছেন। আমি আবারও বলছি, নীলাবু, সত্য কথা বলো যে আমাদের চুন্নি কোথায় আছে। তুমি আমাদের বাড়ির জামাই বলে এখনো তোমার সঙ্গে কোনো খারাপ কিছু করতে চাইছি না, তাই বলছি সত্যটা বলো, আমাদের মেয়ে চুন্নি কোথায় আছে। এরপরে নীলাবুকে মারতে থাকে ঝাঁপি। এরপরে নীলাবু বলে, তোমাদের কিন্তু সাহসটা বেড়েই চলেছে। তখনই দেখা যায় নীলাবুর বৌদি বলে ওঠে যে, ঝাঁপি, বাড়াবাড়ি করছো। এদিকে কিন্তু আইন বলতেও কোনো একটা বস্তু আছে, তাই আমরা আইনের মাধ্যমে নেব। তোমার ননদ তার ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে গেছে, আর তুমিরা এখানে এসে এভাবে এভাবে চেঁচামেচি করছো। তখনই দেখা যায় যে নীলাবুর বাবা বলে ওঠে যে, এই যে দীপ, তুমি আমাদের কুটুম বলে এখনো কিন্তু চুপ করে আছি, আর বেশিক্ষণ কিন্তু আমরা চুপ করে থাকবো না। কি ভেবেছো তোমরা বাইরে থেকে এসে আমাদের বাড়ির ছেলেকে মারবে আর আমরা সেটা মেনে নেব? তখনই ঝাঁপি বলে, এই যে দেখুন মেসোমশাই, আমরা এতক্ষণ চুপ করে আছি, আপনি তো আইনের লোক, তাহলে আইন সম্পর্কে আপনি খুব ভালো করে জানেন। এই যে এই যে আমাদের কাছে সিসিটিভি ফুটেজও আছে, এই যে আপনার ছেলে ব্যাগে করে কি কি একটা নিয়ে বাইরে যাচ্ছে, ওটাই আসলে চুন্নি ছিল। তখনই দেখা যায় যে নীলাবু মনে মনে বলে যে এটা তো আমাকে আগে থেকেই বলে দিয়েছিল ইনকা, এজন্য আমি সবকিছু সামলাতে পেরেছি। এরপরেই নীলাবু বলে, আমি আমি বাইরে গিয়েছিলাম ওয়াশিং মেশিন সারাতে, সেই লিস্টও আমার কাছে আছে। তখনই দেখা যায় যে দীপ বলে, এই সব কিছু মিথ্যে কথা, আমি খুব ভালো করেই বুঝতে পারছি এইসব বানানো গল্প। তখনই ঝাঁপি বলে, একদম ঠিক কথা বলেছো দীপ, আমিও বিশ্বাস করি না চুন্নির সঙ্গে কিছু একটা হয়েছে, ওরা চুন্নির সঙ্গে কোনো একটা খারাপ কিছু করেছে। আমরা চুন্নিকে খুঁজে বের করতেই হবে আমাদের। চুন্নিকে যেখানেই রাখুক সেখান থেকেই খুঁজে বের করব চুন্নিকে। চুন্নির কিচ্ছু হতে দেব না, চুন্নির কিছু হবে না। তখনই দেখা যায় যে তখনই নীলাবুর বোন বলে ওঠে যে, সত্যি সত্যি দাদা, তুই তুই ছোট বৌদির সঙ্গে কি করেছিস? তখনই নীলাবু বলে, তুইও কি পাগল হয়ে গেছিস ওদের মতো? তুইও আমার দিকে আঙুল তুলছিস? ভুলে যাস না আমি তোর দাদা হই। এরপরই দেখা যায় যে দীপ বলে, তো আমরাও খুব ভালোই বুঝতে পারছি যে এই সব কিছুর পিছনে তুই আছিস, তুই আসল কালপিট। তুই যতই প্রমাণ দেখাস না কেন, কিন্তু আমি ভালোই বুঝতে পারছি যে চুন্নির এই মিসিং এর পিছনে তোরা তখনই ঝাঁপি বলে, আমি খুব ভালোই বুঝতে পারছি, কিন্তু চুন্নির কিছু হতে আমি দেব না। চুন্নিকে যেখানেই লুকিয়ে রাখুক না কেন, আমি সেখান থেকেই চুন্নিকে খুঁজে বের করে আনবো। চুন্নিকে চুন্নিকে কিছুই হতে দেব না, আমি আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি। তখনই তখনই নীলাবুর বাবা মা বলে ওঠে, এই যে দীপ, দীপ, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি আর ঝাঁপি এই বাড়িতে এসে অসভ্যতামি করছো, আমরা কিন্তু এটা মেনে নেব না। তখনই নীলাবু বলে, হ্যাঁ হ্যাঁ ঝাঁপি, তুমি কিন্তু সত্যি বাড়াবাড়ি করছো। সেই বিয়ের আগের দিন থেকেই তুমি আমার দিকে আঙুল তুলছো, কি প্রমাণ আছে তোমার কাছে? তখনই নীলাবুর বোন বলে মনে মনে যে, দাদা এতটা নিচে নেমে গেছে, আমি জানতাম দাদা আর বড় বৌদির মধ্যে সম্পর্ক আছে, কিন্তু দাদা তাই বলে ছোট বৌদিকে এভাবে শেষ করে ফেলতে পারলো? আমি আমি ভাবতে পারছি না। এর সঙ্গে বাবাও জড়িত আছে, কিন্তু আমি কিচ্ছু বলতে পারবো না। তো এরপরে অন্যদিকে দেখা যায় যে রূপনারায়ণ সরকার থানায় আসে, আর রনিতের সঙ্গে দেখা করে রনিতের কলারটা চেপে ধরে বলে যে, রনিত, সত্য কথাটা বল, আমার মেয়ে চুন্নি কোথায় রেখেছে ওরা? আমার মেয়ের সঙ্গে কি করেছে? আমি তোর কথা শুনে আমি মেয়েকে ওই ওই নীলাবুর সঙ্গে বিয়েটা দিয়েছিলাম, কিন্তু আজকে আমার মেয়েটার অবস্থা কি হয়েছে? তখনই দেখা যায় যে রনিত বলে, তো তুমি তুমি আমার দিকে কেন আঙুল তুলছো? তোমার মেয়ে হয়তো তার ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে গেছে, কারণ সোহমেকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই দেখা যায় যে রূপনারায়ণ সরকার বলে যে, রনিত, রনিত, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। আমি খুব ভালো করেই জানি আমার মেয়ে পালিয়ে যাওয়ার মেয়ে নয়, কিন্তু আমার মেয়ের সঙ্গে কি হয়েছে সেটাও আমি জানি না, কিন্তু আমার মেয়েকে আমি খুঁজে বের করবই। তখনই দেখা যায় যে রনিত বলে, হ্যাঁ হ্যাঁ, আমিও খুঁজতে চাই, আগে আমাকে বের করো বাবা এখান থেকে, তারপরে আমরা দুজনে খুঁজবো যে চুন্নি কোথায় আছে। এরপরেই দেখা যায় চুন্নিকে বাজারে বিক্রি করে দেয় চুন্নির বর। এরপরে সেখানকার মাসি এসে বলে যে, এই যে চুন্নি, এখনই সেজে সেজে নিতে হবে, কাস্টমার চলে আসবে, কারণ আজকের বাজারে তুমি ফার্স্ট।
তাই তোমাকে সাজতে হবে অনেক সুন্দর করে, তুমি এমনিতেও অনেক সুন্দর, কিন্তু আরেকটু মেকআপ করে লিপস্টিক পরলে আরো কাস্টমার আকর্ষণ করবে বেশি, তাই তোমাকে আমরা সাজাবো, আমাদের কাছে আর কোনো অপশন নেই। এরপরে চুন্নি বলে, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন এখানে আটকে রেখেছো, আমাকে ছেড়ে দাও, আমি এসব কাজ করব না, আমি এসব কাজ করি না। তখনই মাসি বলে, অত কথা আমি শুনতে চাই না, এখানে যে আসে সে আর ফিরে যেতে পারে না, তাই এখান থেকে ফিরে যাওয়ার কোনো অপশন নেই, এখানে আমি যেভাবে বলছি সেভাবেই কাজটা করতে হবে, তাতেই তোর ভালো হবে। এরপরে চুন্নি হাত জোর করে বলে যে মাসি আমাকে ছেড়ে দিন, আমি এইসব কাজ করতে পারি না, আমি এইসব কাজ করি না, আমি সরকার বাড়ির মেয়ে, আমাদের বাড়িতে একটা সম্মান বলে কথা আছে। তখনই মাসি বলে, আমি এত কথা জানতে চাই না, তোকে যারা বিক্রি করে দিয়ে গেছে তারা আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে এনেছে, তাই আমি তোকে এখান থেকে কিছুতেই ছেড়ে দেবো না। একটা কথা তোকে মাথায় ঢুকিয়ে দিচ্ছি যে আমার কথা মতো না শুনলে তোকে মেরে ফেলে রাখবো, তাই বলছি ভাবিস না যে আমার বয়স হয়ে গেছে বলে আমার কোনো পাওয়ার নেই, আমি এখনো তোর মতো হাজারটা মেয়েকে বসে আনতে পারি, তাই আমি যেটা বলছি সেটা মেনে নে। এই বলে চুন্নিকে অনেক মারধর করে। এরপরে এক পর্যায়ে চুন্নি চুন্নি নত স্বীকার করে। এরপরেই দেখা যায় মাসি বলে, এই যে আমি তোকে এখন সাজিয়ে দিচ্ছি, সময় করে তাড়াতাড়ি সেজে নে, আর সেজে কাস্টমারের জন্য রেডি হয়ে বসে থাক, আজকে তোর ঘরে কাস্টমার আসবে প্রথম, তাই আমি যেমনটা বলবো তেমনটাই হবে। এরপরেই দেখা যায় যে দীপ আর ঝাঁপি থানায় আসে, আর তার ম্যাডামের সঙ্গে কথা বলতে ম্যাডাম বলে যে আপনার ননদ তো চলে গেছে তার ভালোবাসার মানুষের সঙ্গে, তাহলে আপনি কেন এখানে এফআইআর করাতে এসেছেন, আমরা এটা নিতে পারবো না। তখনই ঝাঁপি বলে, আমাদের কাছে প্রমাণ আছে যে চুন্নি কোথাও পালিয়ে যায়নি, চুন্নি বাড়ি থেকে বের হয়নি, চুন্নিকে ওরা গুম করে রেখেছে, তাই আপনি তাড়াতাড়ি চুন্নিকে খোঁজার ব্যবস্থা করুন, আর ওই চুন্নির বরটাকে হাজতে ভরে দিন। তখনই ম্যাডাম বলে ওঠে, আমরা পারবো না, আমরা কোনো প্রমাণ ছাড়া আমরা ওনাকে এখানে অ্যারেস্ট করতে পারি না, তাই বলছি আপনারা এখান থেকে চলে যান। কথাটা শুনে দীপ আর ঝাঁপি অনেকটা রেগে যায়।